আসসালামু আলাইকুম। তো বাংলাদেশ ব্যাংকের গতকালকের পরিপত্র, যার মাধ্যমে ব্যাংকগুলোর শেয়ার বন্টন রিলেটেড একটা রেস্ট্রিকশন নিয়ে আসা হয়েছে। তো এইটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। তো মূল জিনিস যেটা হচ্ছে, পূর্বের নিয়মের সাথে এটা এডিশনাল করা হয়েছে। মানে ব্যাংকগুলোর যে পরিশোধিত ক্যাপিটাল, এটা সর্বনিম্ন ২,০০০ কোটি টাকা না হইলে তারা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না। তারা চাইলে আগের নিয়ম যদি ফুলফিল করে শেয়ার ডিভিডেন্ড দিতে পারবে। এখন আমরা যদি বাংলাদেশের শেয়ার বাজারে দেখি, যে শুধুমাত্র ব্র্যাক ব্যাংক এবং আমাদের আইএফআইসি ব্যাংক, এই দুটো ব্যাংকেরই পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার উপরে। তো শুধু ভালো আছে ব্র্যাক ব্যাংক, তার মানে ব্র্যাক ব্যাংকটার দাম কিন্তু আরও বৃদ্ধি পাবে। এখন এটা ভালো হইল না মন্দ হইল, তার আগে ক্রাইটেরিয়াগুলো দেখি। দেখেন, একটা ব্যাংকের ক্ষেত্রে প্রথম কন্ডিশন হচ্ছে তার খেলাপি ঋণের হার 10%-এর বেশি হইলে সে কোনো ডিভিডেন্ড দিতে পারবে না, মানে 10%-এর কম থাকতে হবে। এরপরে তার সিআরআর, এসএলআর অথবা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রকার জরিমানা, তার কোনো প্রকার ক্যাপিটাল ডেফিসিয়েন্সি এগুলো থাকলেও সে দিতে পারবে না। আবার তার যতটুকু লাভ করলো, তার মূলধন যতটুকু, এটার মধ্যেও তারা 30%, 40%, 50%-এর একটা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। ওভারঅল যদি আমরা বলি যে এত প্রকার নিয়মকানুনের পরেও যদি আমরা বলি, শেয়ার বাজারে নিবন্ধিত অন্য কোম্পানিগুলোর চাইতে ব্যাংকগুলোই ভালো করতেছিল মোটামুটি 10টার মতো। যে 10টা ব্যাংকের নামও যদি আমরা বলে দিই, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, উত্তরা, পূবালী, ইবিএল, ট্রাস্ট, এমটিবি, মোটামুটি ব্যাংক এশিয়া এবং সাউথ ইস্ট, কয়েকটাই ব্যাংক, বাকিগুলো তো লসে আছে। এখন এই নিয়মের ফলে নতুন যে নিয়মটা করলো, ব্যাংকগুলো এখন শেয়ার ডিভিডেন্ড বেশি দিবে, দিয়ে তার ক্যাপিটালটা সে বাড়াবে। সাধারণ বিনিয়োগকারী হিসাবে যারা প্রতি বছর ডিভিডেন্ড চান, এটা তাদের জন্য একটা খারাপ সংবাদ। তবে আপনি যদি 5-10 বছরের একটা দীর্ঘ ভিশন নিয়ে যদি আপনি ব্যাংকের শেয়ারগুলোতে বিনিয়োগ করেন, আপনি দীর্ঘমেয়াদে কিন্তু লাভবান হবেন। মনে রাখবেন, শেয়ার বাজার 1-2 বছরের জন্য না, শেয়ার বাজার টাকার গাছের মতো। শেয়ার ডিভিডেন্ড মানে হচ্ছে আপনার টাকার গাছ বৃদ্ধি পাবে। আপনি 100টা বাগানে গাছ লাগাইলেন, ধরেন যে ওই 100টা গাছ থেকে আরও 200টা গাছ হইল, তো টোটাল 300টা গাছ হইল। তো এর জন্য যারা এই ব্যাংকিং শেয়ারে বিনিয়োগ করবেন, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা রাখে বিনিয়োগ করেন, যে 5-10-20 বছরে, তখন দেখবেন যে আপনার হিউজ পরিমাণ, যেহেতু শেয়ার ডিভিডেন্ড দিবে, হিউজ পরিমাণ আপনার বিক্রয় হবে, ধরে রাখলে আপনি লাভবান হবেন। এটা ছাড়া শেয়ার বাজার রিলেটেড আমাদের আরও ভিডিও আছে, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যাংকিং শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে খেলাপি ঋণ যাতে 10%-এর কমে থাকে। এরপরে আমরা বলি যে তার আরওইটা যাতে 12%-এর উপরে থাকে অন অ্যাভারেজ 3 বছরের, এটা সবচেয়ে বেশি। এটা ছাড়া তার ইপিএস গ্রোথটা যাতে ডবল ডিজিটে, মানে তার 10%-এর উপরে থাকে। আর একটা ব্যাংকের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ওই ব্যাংকটার গোপন শক্তিটা কী, তার মূল ইনকামটা কোথা থেকে আসতেছে। যেমন ব্যাংকের মূল হচ্ছে তারা লোন বেশি দিবে, সেখান থেকে সুদ আয় করবে। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ট্রেজারি বন্ডের তারা বিনিয়োগ করে, সেখান থেকে কিন্তু তারা ভালো পরিমাণ ইনকামটা করে। এখন ব্র্যাক ব্যাংকের গোপন শক্তি আমরা যদি বলতে পারি, বিকাশ 8 কোটির উপরে গ্রাহক আসছে, 1 টাকা করে লাভ করলেও 8 কোটি টাকা তারা লাভ করবে, 2 টাকা করে লাভ করলে 16 কোটি টাকা লাভ করবে। তার মানে ব্র্যাকের গোপন শক্তি হচ্ছে আমাদের বিকাশ। এইরকম প্রাইম ব্যাংক, যেমন আমাদের উত্তরা ব্যাংক, তাদের শাখাগুলো ম্যাক্সিমামই নিজস্ব, সেখানে তারা কস্ট ম্যানেজমেন্ট করতে পারে। তার মানে প্রতিটা ব্যাংকের আমাদের দেখতে হবে যে তার গোপন শক্তিটা কী। তো আপনি যদি এত কিছু নাও বুঝেন, যদি ভিডিওটা দেখেন, আমরা টপ 5টা ব্যাংক বলে দিচ্ছি, এই ব্যাংকগুলোতে আপনি দীর্ঘমেয়াদের জন্য শেয়ার কিনতে পারেন। এগুলোর পিছনে মেইন কারণটা হচ্ছে তার আরওইটা প্রায় 15%-এর উপরে 3 বছরে, খেলাপি ঋণ 5%-এর কমে আসতে, ডিভিডেন্ড গ্রোথ, ইপিএস গ্রোথ ডবল ডিজিটে। এর মধ্যে ব্র্যাক আসছে আমাদের, এর মধ্যে উত্তরা আসছে, পূবালী আসছে, ইবিএল আসছে, এবং ট্রাস্ট ব্যাংকটা কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে, যদিও তার যে ইনকামটা কিছুটা কম, কিন্তু 60% মালিকানা যেহেতু আর্মি ট্রাস্টের অন্তর্ভুক্ত, তো আশা করা যায় যে সেটাও ভালো করবে। তবে 5-10 বছরের টার্গেটে কিনবেন, তাহলে আপনি লাভবান হবেন। আসসালামু আলাইকুম, ভালো